নমস্কার। 2022 সালে সেপ্টেম্বর মাসে পুলিশ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। সেদিক থেকে এই প্রক্রিয়া চলছে। তারপর যখন লিখিত পরীক্ষা হলো, এখন মেরিট লিস্ট প্রকাশ হবে এই ভাবনা প্রত্যেকের কাছে আছে, বিশেষ করে চাকরি প্রত্যাশীদের কাছে তো রয়েছে। সেদিক থেকে এই পুলিশ কনস্টেবল পদে যারা ফিজিক্যালের পর রিটেনে যারা টিকেছেন, ঠিক তাদের জন্য কি করা হচ্ছে? আদৌ কি সেখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে? আনসার কি এখনো প্রকাশ করে যে তালিকা দেওয়ার কথা, তাও সুস্পষ্টভাবে কর্তৃপক্ষ কিছু বলতে চাইছেন না বলে সেখানে বেকাররা দাবি করেছেন। সেদিক থেকে পুলিশ কনস্টেবলের যে 1000 পদে নিয়োগের জন্য সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত মোতাবেক এই সময়ের মধ্যে রাজ্য সরকার কি উদ্যোগ নিয়েছে, রাজ্য সরকারের কি ভাবনা, রাজ্য সরকারের কি দৃষ্টিভঙ্গি, আরক্ষা প্রশাসনের কি উদ্যোগ, আরক্ষা প্রশাসন কতটুকু এগুলো এই গোটা প্রক্রিয়া নিয়ে, তা কিন্তু একটি প্রশ্ন বোধকই রয়েছে। সেদিক থেকে সম্প্রতি রাজ্যের পুলিশ কনস্টেবলের চাকরি প্রত্যাশীরা পুলিশ প্রধান কার্যালয়ের সামনে আসেন। মূলত তারা ডেপুটেশন দিতে চেয়েছিলেন পুলিশ প্রধানের উদ্দেশ্যে। তারপর তারা তাদের বক্তব্য কিংবা দাবি তারা কর্তৃপক্ষের উদ্দেশ্যে তারা সেখানে জমা দিয়েছেন বা তাদের দাবি সনদ পেশ করেছেন। সেদিক থেকে তাদের দাবির ভিত্তিতে কর্তৃপক্ষ কি ভূমিকা গ্রহণ করবে, কর্তৃপক্ষের কি বক্তব্য, সেটা না হোক সময়ে জানা যাবে। সেদিক থেকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের গোটা প্রক্রিয়া নিয়ে কি বলা হচ্ছে, গোটা প্রক্রিয়া নিয়ে কি দাবি, সেদিক থেকে বোধহয় রাজ্যের যারা পুলিশ কনস্টেবলের চাকরির জন্য অপেক্ষা করছেন তারা যেমন রয়েছেন, ঠিক তার পাশাপাশি যারা অন্যান্য বেকাররা রয়েছেন তারাও তাদের মতন করে দাবি জানাচ্ছেন, কখনো কখনো সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন। নমস্কার, কে বলছেন? টিভি সাউন্ড বন্ধ করুন, কথা বলুন। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। আমাদের পুলিশ কনস্টেবল অনেক বছর ধরে নেওয়া হয়েছে, এখন পর্যন্ত আমাদের যে পুলিশ কনস্টেবল প্রসেসটা কমপ্লিট করা হচ্ছে না। এই ব্যাপারে আমি একটু বলতে চাই। হ্যাঁ বলুন, আপনি লাইভে আছেন, আপনার কথা শোনা যাচ্ছে। আমাদের পুলিশ কনস্টেবল যাতে তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করার জন্য আমি একটু আবেদন বলছি, যাতে দুর্গাপূজার আগের আমাদের এই পুলিশ কনস্টেবল যাতে প্রসেসিংটা কমপ্লিট করার জন্য। আমরা প্রত্যেকটি নিয়োগের বিষয়ে প্রত্যেকের যারা আছেন, বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা আছেন, তাদের বক্তব্যগুলো আমরা জানার চেষ্টা করি, তাদের বক্তব্যগুলো আমরা শোনার চেষ্টা করি। সেদিক থেকে যখন তারা আগরতলায় আসেন, বিভিন্ন দপ্তরের সামনে যান, সংশ্লিষ্ট দপ্তরের সামনে যান, প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তখন তারা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। এদিক থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে সরকারের কি উদ্যোগ, সরকারের কি দৃষ্টিভঙ্গি, সেটা সরকার কর্তৃপক্ষ ব্যাখ্যা করবেন। নমস্কার, কে বলছেন? আমি কুমারঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি কি আর বলবো, আমিও এই ত্রিপুরার লাখো বেকারের মধ্যে একজন। আমিও ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ আর জেল পুলিশের ক্যান্ডিডেট। তো আজকে ফায়ার সার্ভিসের প্রসেস শুরু হলো 3 বছর, রিটার্ন দিলাম 2 বছর, কোনো আশা পাতা নেই, কিছু নেই। তো এটার জন্যই সরকারের কাছে আমার একটা আবেদন, কি আমাদের বয়স তো বেড়ে যাচ্ছে, ঘরে অনেক টেনশন, চাকরি বাকরি না বলে কি করবো, পড়াশোনা করে কোনো লাভই নেই, রেজিস্ট্রেশন কম্পিউটারে বসে আছি, কিন্তু চাকরি বাকরি কিছু নেই। এই আর কি, বয়স তো পেরিয়ে যাচ্ছে, সরকারের কোনো ভালো পদক্ষেপ দিচ্ছি না। সরকারকে আবার দেশে আনলাম কি প্রসেসটা কমপ্লিট করবে, এখনো কোনো হেল্পফুল নেই, বেকারদের কোনো ইয়ে দিচ্ছে না ওরা। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। এবং এ রাজ্যের বেকারদের জন্য প্রায়শই রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন ইস্যুতে যখন কথা বলেন বা এই ইস্যুতে তারা সরব হন, 24 ঘন্টা আগে দুইটি নিয়োগ প্রক্রিয়ার যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিগুলো বাতিল করা হয়েছে, আপনারা প্রত্যেকে দেখেছেন। সেদিক থেকে অনেকে বলছেন যে একটা চরম হতাশা দেখা দিয়েছে। নমস্কার, কে বলছেন? দাদা, আমি একজন পুলিশ কনস্টেবলের একজন যুবক বলছি। হ্যাঁ বলুন।
আমাদের দাবি হলো এখনো পর্যন্ত প্রায় 3.5 বছর মতন হয়ে গেল, ত্রিপুরা পুলিশ কনস্টেবল এখনো কমপ্লিট করা হচ্ছে না। তো ত্রিপুরাতে প্রায় যুবক যুবতী প্রায়ই বেকার, এখন কিছু করার নেই। ত্রিপুরাতে না আছে ভালো কোনো একটা ইন্ডাস্ট্রি যার মধ্যে অনেক কিছু হবে, না ত্রিপুরা পুলিশ কোনো কিছু নিচ্ছে। আমি গতকাল একটা নিউজে দেখলাম ফায়ার সার্ভিস তারা আন্দোলনের জন্য গিয়েছিল, অনেকেই দেখলাম যে পুলিশ তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমরাও দেখতে চাই যে আমরা কতজন যুবক যুবতীদের যে গ্রেপ্তার করতে পারে তারা। আমাদের আমাদের দাবি হচ্ছে যে দুর্গাপুজোর আগে আমাদের পুলিশ কনস্টেবল যাতে কমপ্লিট করা হয়, এবং অন্যান্য বিষয় যেমন জিআরবিটি, জেল পুলিশ, ত্রিপুরা ফায়ার সার্ভিস সবকিছু যেন কমপ্লিট করতে হয়। সপ্তাহে থেকে এখনো পর্যন্ত আমাদের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না ত্রিপুরাতে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কথা বলুন। নমস্কার স্যার, আমি ত্রিপুরা পুলিশ থেকে ক্যান্ডিডেট বলতেছি। হ্যাঁ বলুন। আমরা কি আর 2024 থেকে আর কোনো আপডেট, কোনো প্রসেস কি পাওয়া যাবে না? আমরা আরো কতক্ষণ আর অপেক্ষা করে থাকবে আর জটের জন্য? অত ছেলে মেয়েরা অত বেকার বসে আছেন, আমরা কি আর কোনো আপডেট পাবে না? আমরা অত কষ্ট করে, অত 2022 থেকে অত কষ্ট করে ফিজিক্যাল করে সেটা এখনো কোনো আপডেট প্রসেস পাচ্ছে না। আমরা কি এমনি থাকতাম? 2024 মধ্যে কোনো মতে একটু আপনারা একটু হেল্প একটু চাই আপনার কাছে, চেষ্টা করেন কি 24 মধ্যে কোনো মতে আমরা এই জবটা, চাকরিটা, প্রসেসটা আপডেটটা তাড়াতাড়ি। মেরিট লিস্ট আমরা বাইরে এক্সামের জন্য তো একটা মেরিট লিস্ট বাইরে হতে হবে না? আমরা যে এক্সাম দিচ্ছি, এক্সাম দিয়ে আসছে, ওখানে তো আমরা চাকরির কোনো খোঁজ খবর নাই, কোনো পাত্তা নাই। 2024 মধ্যে কোনো মতে আমরা চাকরিটা যেমনি সামনে হোক দুর্গাপুজোর আগে, এটাই কি আমার বক্তৃতা, আর কিছু না আমার থেকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমরা কয়েকদিন ধরে যদি বলি এই বেকারদের নিয়ে কথা হয়, টানা যে তাদের কর্মসূচি বা দাবি বিভিন্ন সময় তারা এসছেন, সবকটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। শুধু এতটুকু বলা, যারা এই রাজ্যের বেকাররা যারা আছেন, চাকরি প্রত্যাশীরা যারা আছেন, তারা আশায় থাকেন যে কোনো ইন্টারভিউ দেওয়ার পর তাদের নিয়োগ করা হবে, সে দাবি তারা রাখেন, বা কখনো কখনো সেই দাবি তারা সরকার পক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু কোথাও কোথাও মনে হয় যে এই সময়ের মধ্যে সরকারের যে নিয়োগ সিদ্ধান্ত, সেটা বোধহয় কোনো এক অজ্ঞাত কারণে বিলম্বিত হচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি একজন রিটায়ার্ড। টিভির সাউন্ড বন্ধ করুন, টিভির সাউন্ড বন্ধ করুন। আমি একটা কথা বলছি, আমি একজন রিটায়ার্ড রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মচারী। আমি দেখুন, আমরা যখন দাবি আদায় করি, আপনারা লক্ষ্য করবেন, আমরা এখনো বলছি যে আমরা 20 থেকে 25 লক্ষ লোক গোটা ভারতবর্ষে ব্যাংক কর্মচারী নিয়োগ করা যায়। কারণ আপনি দেখবেন আগরতলা ব্যাংকে বিভিন্ন শাখাতে কর্মী নেই, অফিসাররা কাউন্টারে বসতে হয়। আমরা নতুন সরকার বসলে পরে আমরা আন্দোলনে যাব, প্রয়োজন হলে আমরা সারা ভারতব্যাপী আমরা ধর্মঘটে যাব। আমি এখানে বলতে চাইছি, এই কারণে বলছি এই উদাহরণটা দিয়ে, যারা যারা চাকরি প্রাপ্ত, চাকরি হয়নি, যেটা না, সবাই মিলে একজোট হয়ে, একটা জোট হতে হবে, একজোট হয়ে ত্রিপুরা বন ডাকুক। ত্রিপুরা বন ডাকলে কেন্দ্রে এই শব্দটা যাবে, এই শব্দটা গেলে পরে যদি তারা কিছুটা নড়ে চড়ে বসে, নতুবা তাদেরকে ঘুম ভাঙানো যাবে না। আমরা কিন্তু এইভাবেই আদায় করে এনেছি এবং আমরা এতে সফলও পেয়েছি। সুফল পাইনি যে তা না, আমরা অনেকটা সুফল পেয়েছি। আমার মনে হয় তারা এইভাবে আন্দোলন করলে এটা ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ থাকছে। সবাই মিলে যত যত দপ্তর আছে, যারা যারা রিক্রুটমেন্ট পাচ্ছেন না, যারা যারা মানে বাতিল হয়ে যাচ্ছে, এটা একত্রিত হয়ে একদিনের জন্য ত্রিপুরা বন পালন করুন। একবার দেখবেন
তখন যদি তাদের টনকটা লড়ে, রাখবে এদের ঘুম সহজে ভাঙবে না। এদের ঘুম ভাঙানোর জন্য একটাই রাস্তা আছে, আন্দোলন করবে, পুলিশ উঠিয়ে দিয়ে যাবে, শেষ, আপনারা দেখাবেন শেষ। অল ইন্ডিয়া নিউজ হতে হবে, তাহলে যদি এই রাজ্য সরকারের কিছুটা ঘুম ভাঙে। না তো ভাই এই ঘুম এইভাবেই চলতে থাকবে, এবার লালিপুপ দেখাবে আর এভাবে তার ব্যাপারদের নিয়ে ছলনা করবে। কারণ আমরা জানি এরা কি কষ্ট, আমরা অনেক আদায় কষ্ট করে অনেক আন্দোলনের সুফলে আমরা এনেছি। এবং আমরা এটাও বলছি যে যেসব ব্যাংক মার্জার হয়েছে, আগামী দিনে এই ব্যাংকের মার্জার গুলি মার্জার গুলিকে ছেড়ে দিতে হবে। কারণ কেন্দ্রীয় সরকার এখন কিন্তু একক ভাবে নেই, শরিক দল আছে। আমরা এটাও বলছি যে যেমন ইউবিআই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে মার্জার হয়েছে, আমরা বলছি না, এটা হতে পারে না। এখানে যত ব্রাঞ্চ হবে তত বেশি বেকারের সংখ্যা কমবে। আমি বলছি তাদেরকে আপনারা একত্রিত হন হয়ে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমরা আজ দেখলাম যে এই চাকুরি সংক্রান্ত বিষয়ে কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন তার মতন করে কয়েকটি লাইন বলেছেন। তিনি তাতে সম্প্রতি কয়েকটি চাকরির নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন, নোটিফিকেশন বাতিল নিয়ে সেখানে প্রশ্ন তুলেছেন। তার পাশাপাশি টিপিএসসি সংক্রান্ত পরীক্ষা নিয়েও তার দাবি অন্যরকম। সেদিক থেকে এই রাজ্যের বুকে যারা রাজনৈতিক দলের নেতারা যারা আছেন, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা আছেন, গতকাল বামপন্থী যুব সংগঠন আন্দোলন করেছে, আজ কংগ্রেসের যুব সংগঠন আন্দোলন করেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছিলাম। হ্যাঁ, বলুন। আপনাদের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই যে কিছুদিন ধরে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলি আছে, হোক সেটা জেল পুলিশ, হোক সেটা ত্রিপুরা পুলিশ, হোক সেটা জেআরবিটি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার্থীরাই আন্দোলন করছে, সাথে অন্যান্যরাও আন্দোলন করছে, কিন্তু সরকার এই বিষয়ে কোনো কথাই বলছে না। এতদিন ধরে নিয়োগ প্রক্রিয়া এত দেরিতে, প্রথমে তো ত্রিপুরা পুলিশ এই 2022-এ প্রথম নোটিফিকেশন এসেছিল 2021-এ, তারপর ফিজিক্যাল হয়েছিল 22-এ, রিটার্ন হয়েছে 24-এ। আগে যারা ইন্টারভিউ দিয়েছে তারা বলেছেন প্রত্যেক বছরই নেওয়া হতো। এখন এত দেরিতে তো নিয়োগ প্রক্রিয়া চললে কি করে হবে? তাই আপনাদের মাধ্যমে আমি সরকারকে, গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলি দ্রুত সম্পূর্ণ করা হয়, এই 2024-এর মধ্যেই যেন সম্পূর্ণ করা হয়। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার স্যার। কথা Hello. বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, কথা বলুন। স্যার, আমি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের একজন ফিমেল ক্যান্ডিডেট করা বলছি। হ্যাঁ, বলুন। স্যার, এত বছর থেকে আমাদের এটা নেওয়া হবে বলে একটা আশায় রাখা হয়েছে অনেক যুবক যুবতীদের, আর আমরা এখন ওয়েট করতে পারছি না। যত সম্ভব হয় 2024-এর মধ্যে দুর্গাপূজার আগে এটা যাতে কমপ্লিট করা হয়, সরকারের কাছে এটাই আবেদন। আর কিছু আছে স্যার, বক্তব্য? আপনারা একটু হেল্প হ্যাঁ, করেন বলুন। আমাদের, না হলে তো অনেক যুবক যুবতী, অনেক মা বাবার আশা, অনেক কিছু স্যার এটার মধ্যে জড়িয়ে আছে। আপনারা একটু আমাদেরকে হেল্প করুন প্লিজ স্যার। এটাই বলার আছে, আর কিছু নেই। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? এবং এই পুলিশ কনস্টেবলের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যখন সরকারের তরফে উদ্যোগ নেওয়া হলো, সরকার বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছেন, তখন
প্রত্যেকে আশা করেছিলেন খুব তাড়াতাড়ি সেখানে প্রক্রিয়াটি শেষ হবে। যখন লিখিত পরীক্ষা হলো ৬,০০০ বা তার কাছাকাছি পরীক্ষার্থীরা ছিলেন, তাদের মধ্যে অধিকাংশই সেখানে পরীক্ষায় বসেছেন। তারপর সেখানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে, এই দাবি বা এই বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আগেও একবার চিঠি দেওয়া হয়েছিল। অভিযোগ বা অভিমত বেকারদের তরফে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো স্পষ্ট করে কিছু বলেননি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি পুলিশের নিয়োগ প্রক্রিয়া উদ্ধার করার জন্য মানে যে বিষয় নিয়ে কথা বলছেন, যে পুলিশের নিয়োগ প্রক্রিয়া হওয়া দরকার বা জরুরি করা দরকার। যাই হোক, তো যেহেতু পুলিশের নিয়োগ প্রক্রিয়া জরুরি করা দরকার বা কি তাড়াতাড়ি করা দরকার, এটা তো মানে বললে হবে না। দেখুন 18 আগে আমরা দেখেছিলাম যে টিএসএল এর ইএস ইংরেজ ফলোয়ার্স গ্রুপ ডি এবং সম্ভবত রাইফেলম্যান পদে নিয়োগ করেছিল, মানে ইন্টারভিউ নিয়ে রেখেছিল, সবকিছু ঠিকঠাক ছিল বিএম সরকার। কিন্তু 18 পরে বিজেপি সরকার এসে সবগুলিকে বিচ্ছিন্ন করে ফেললো। মানে এগুলি হবে না, নতুন করে নিল চিত্তবন্ধ ব্যাটালিয়ান টিএসএ সম্ভবত। তারা 18 আগে দেখে গেছিল অনেক পুলিশের লাঠি বাড়ি গেল ইএস এবং রেজিমেন্টরা এই আগরতলা স্কুল সামনে, পুলিশ হেডকোয়ার্টারের সামনে এবং সম্ভবত মহাকরণের সামনে অনেকগুলি লাঠি বাড়ি গেল। তারপরে কি দেখলাম এখন ফায়ার সার্ভিসের তেসরা কি দেখলাম ফায়ার সার্ভিস পুলিশ কনস্টেবল ইন্টারভিউ নিয়ে রাখলো, কিছু কিছু বাইবা মানে রিটার্ন হলো, বাইবা হলো না, কোনো বাইবা রিটার্ন হলো না। ফায়ার সার্ভিস ওই পুলিশ চেঞ্জ। দেখুন পুলিশের ডিউটি এখন নেই, পুলিশের ডিউটি এখন 90% টিএসআর করে নিচ্ছে। ট্রাফিক বলুন, এলো ডিউটি বলুন, হ্যাঁ পুলিশ থানার মধ্যে বলুন, টিএসআর করে নিচ্ছে। টিএসআর থাকলেই চলবে। আমার মতে 14 যে ব্যাটালিয়ান যে খুলেছে নতুন করে বিজেপি সরকার আসার পরে ওমেন টিএসআর, আমি বলবো বিপ্লব দেব মহাশয় ভালো উদ্যোগ নিয়েছেন 10% রিজার্ভেশন ওমেন টিএসআর। আমি বলবো যে টিএসআর নিয়োগ করা দরকার। পুলিশকে থানার মধ্যে আপনি থানার মধ্যে যে কোনো থানাতে যাবেন এখন টিএসআর করে দেখবেন টিএসআর এক কনস্টেবল দিয়ে রাস্তার মধ্যে 5 টিএসআর তাদের দাঁড়া করে রেখেছে। মানে ট্রাফিক ডিউটি বলুন, এখানে দেখবেন 2 টিএসআর রয়েছে, কনস্টেবল নেই। তো কনস্টেবলের কি দরকার বাবা? কনস্টেবলের দরকার নেই। টিএসআর রয়েছে এখন সরকারের বাণিজ্য একটা মাধ্যম। ভোট আসলে বিভিন্ন মানে স্টেটে পাঠিয়ে দেয় এবং ওখান থেকে টাকা ইনকাম করে এবং ত্রিপুরার মধ্যেও ট্রাফিক থেকে শুরু করে এলো ডিউটি থেকে শুরু করে থানার মধ্যে থেকে শুরু করে সমস্ত জায়গায় টিএসআর রয়েছে। তবে আমি একটা কথাই বলবো, যদি পুলিশ, আমার ভাই টিএসআর রয়েছে, আমার কাগজতলায় টিএসআর রয়েছে, যদি পুলিশ পার্টি টিএসআর ডিউটি করে আমরা মানি 6 মাসের জন্য 1 বছরের জন্য পুলিশের আন্ডারে টিএসআর ডিউটি করে 6 ঘন্টা ডিউটি করে, যদি কোনো পুলিশ বাড়িতে গিয়ে থাকে তার কোনো মানে কি বলবো ভুল নেই, তাহলে টিএসআর দাদা আমি বলবো তাহলে 2 ঘন্টা বা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার পরে কেন বাড়ি যেতে পারে না? তারা ওখানে যে কমান্ডার বা যেখানে যে কমান্ডার রয়েছে ওনাদেরকে টিএসআর মধ্যে বলে না এখানে থাকতে হবে, এখানে খেতে হবে। তাহলে দোকানের দূর কেন? পুলিশ পার্টি 6 ঘন্টা করে বাড়ি চলে যাবে আর টিএসআই পার্টি সেই পুলিশের কনস্টেবলের সঙ্গে 6 ঘন্টা করে এই এটাকেই ঘুমাতে হবে। এটা মানে পক্ষের বিপক্ষে বলছি না, আমি যে আমার কথা শুনছেন আমি ওনাদেরকেই বলছি। তার মাধ্যমে বলছি পুলিশ থেকে টিএসআই ডিউটি এখনো ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেক অনেক উন্নত। আমি চাই সমস্ত মানে কি বলবো পুলিশের নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকুক এবং টিএসআই আরো 2 বাহিনী সঙ্গে টিএসআই নিয়োগ করুক। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বরগুনা 18 থেকে বরগুনা 18 যে পাহাড়টা আছে না ওখান থেকে পেয়ে বলুন বরগুনা 18 কোথা থেকে গিয়ে প্রতিবাদ করার জন্য এই পাহাড়টা তাদের প্রতিবাদ শক্তি। কিছুদিন আগে মহারাজা বরগুনা আন্দোলন করেছিল, হঠাৎ করে চলে আসে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? এবং এই পুলিশ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া নিয়ে যদি বলা যায় বেকারদের তরফে বিভিন্ন কথা শোনা যায়, বেকারদের তরফে বিভিন্ন বিষয় উত্থাপন করা হয়। তার পাশাপাশি আরও একটি কথা আমরা আপনাদের কাছে জানাতে চাই, ঠিক যেখানে জেল পুলিশ নিয়োগের প্রক্রিয়া
সেখানেও কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ যে তারা কিছু বলছেন না। জানা গেছে এখন নতুনভাবে আবার বোর্ড গঠন করা হবে। একটি সূত্র দাবি করেছে যে বোর্ড গঠনের পর নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়টি নিয়ে আবার তৎপরতা শুরু হবে। নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ বল। আমার নাম রূপা রানী দাস স্যার। আমি পুলিশ ক্যান্ডিডেট, একজন ফিমেল। হ্যাঁ বলুন। স্যার, আমার মন্তব্য হলে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই, দেখেন স্যার, আমি একজন হাউস ওয়াইফ। আমার মতন অনেক মহিলা বা অনেক ভাইয়েরা আছে যারা বেকার, যারা ফ্যামিলি পাশে দাঁড়াতে চায়। কিন্তু দেখেন স্যার, যে আমার মতন মহিলারা বা বোনেরা তাদের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে। আমি যখন ইন্টারভিউ দিই তখন আমার 27+ হচ্ছিল, কিন্তু এখন আমার বয়স 29+। আমরা তো আর এই সুযোগটা কখনো পাবো না। যদি জিনিসটা বাতিল হয়ে যায় বা এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমরা কি করবো স্যার? আমার সরকারের বিষয়ে এতটুকুই আকর্ষণ করে কথা বলা যে আমার মতন বা আমার বেকার ভাই বোনদের যারা আছে, যদি এই প্রক্রিয়াটা যদি শীঘ্র নেওয়া হতো, তাহলে আমরা অনেক কিছু চেষ্টা করতে পারতাম বা অন্যদিকে দেখতে পারতাম যে আমরা অন্য কোনো হাতে। আর কার ভাগ্যে কি আছে আমরা সেটা জানি না যদিও, কিন্তু একটা আশা আমরা অনেকদিন কাটিয়ে দিচ্ছি। 2022 থেকে 2024 চলে আসছে। আজকে এটা, কাল কোটা, যে আজ হবে না কাল হবে, কাল হবে না পরশু হবে না। আমরা তো একটা আশা ধরে তো বসে থাকলে আমাদের বয়সটা চলে যাবে। একটা সময় আসবে আমরা কিছুই করতে পারবো না। না আপনি ফ্যামিলির সঙ্গে দাঁড়াতে পারবো, না নিজের ছেলে মেয়েদেরকে ভালো একটা পড়াশোনা করাতে পারবো, না কোনো একটা আমরা কিছু করতে পারবো। আমার রিকোয়েস্ট এতটুকু যে যদি আমাদের পুলিশের ইন্টারভিউটা যেটা হয়েছে এটা যদি শীঘ্রই এনে আমরা পেলে বললাম, না পেলে নাই, কিন্তু আমরা অন্য একটা রাস্তাতে বাঁচতে পারবো। আমাদের অন্তত বয়সটা থাকার আমরা তো একটা চেষ্টা করতে পারবো। এতটুকু আমার বলা স্যার। আপনারা একটু হেল্প করবেন যাতে আমাদের ইন্টারভিউটা শীঘ্রই সম্পূর্ণ করা হয়। ধন্যবাদ স্যার। নমস্কার, কে বলছেন? কথা বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। আমি পুলিশ কনস্টেবলের থেকে বলছি। হ্যাঁ বলুন। আমাদের পুলিশ কনস্টেবলের নেওয়া হয়েছে, অনেক বছর হয়ে গেছে, এখনো কিছু আমাদেরকে আপডেট দেওয়া হয়নি। এর কারণে আমি বলতে চাই যে আমাদের পুলিশ কনস্টেবলটা তাড়াতাড়ি প্রসেসটা কমপ্লিট করার জন্য, যাতে জুন জুলাই এই মাসে কমপ্লিট করলে আমাদেরকে ভালো হয়। এই জন্য আমি ফোন করছিলাম যে যাতে আমাদের জন্য সামনে স্টেপটা নেওয়ার জন্য সরকারের যারা আছে তারা আমাদের যে পুলিশ কনস্টেবল স্টেপটা তাড়াতাড়ি নেওয়ার জন্য আমি ফোন করতেছি যে প্রসেসটা কমপ্লিট করার জন্য। আর কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আমার বক্তব্য আছে। শুধু আমরা যে এত কষ্ট করলাম, ফিজিক্যাল দেওয়া হয়েছে, যে কষ্ট করে আমরা পড়াশোনা করলাম, যে আমরা রাইটিং এক্সাম দিয়েছি, এরপরে আমাদের এত ওয়েট করাইতেছে যে আমাদেরকে ওয়েট বেশি না করে, যে আমাদের যে পুলিশ কনস্টেবল যে নেওয়া হয়েছে এটা তাড়াতাড়ি নেওয়ার জন্য, যাতে আমাদের রেজাল্ট দেওয়ার জন্য, যে আমাদের মেরিট লিস্টটা বাইর করার জন্য তাড়াতাড়ি। এটি আমি চাই যে আমি সরকারকে এটি অনুরোধ করব। আমার শুধু এটুকু। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ কথা বলুন। পুলিশ কনস্টেবলের নিয়োগের দাবি জোরালো হলো। আসলে কি, পুলিশ কনস্টেবল না তো, ত্রিপুরার ভিতর সমস্ত ডিপার্টমেন্টেই লোকের প্রয়োজন আমরা যতটুকু জানি, এবং দাবিও হচ্ছে। যারা যারা ইন্টারভিউ দিচ্ছেন ওরা কিন্তু দাবিও করছেন, সময় মতন আন্দোলন করতেন, আন্দোলন করে আবার পিটা মোটাও খান। তো এই চলছে ত্রিপুরার বিগত এই 6 বছরের রাজত্বকালে। ওরা যে ত্রিপুরার যে আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা পুরোটি তো ভেঙে গেছে। সেই জায়গাতে পুলিশ কনস্টেবল তো নিয়োগের অবশ্যই খুব জরুরি ব্যাপার। তো ওরা কিন্তু করে কি, ওরা কি করেন, যখনই নির্বাচন আসে, নির্বাচনের আগে কিছু প্রতিশ্রুতি ওরা দেন, কিছু ইন্টারভিউ গ্রহণ করেন, ইন্টারভিউ পরীক্ষা গ্রহণ করে হঠাৎ করে আবার এগুলি বাতিল করে দেন। যারা একবার এত কষ্ট করে পড়াশোনা করে ইন্টারভিউতে পাস করে আবার এগুলি বাতিল করে দেন, কত কষ্টের ব্যাপার।
আবার কারোর বয়স উত্তীর্ণ হয়ে যায়। তো এই যে খামখেয়ালিপনা করছেন ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট, আমার মনে হয় এগুলি কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য খুব খারাপ দিক। ওরা কিন্তু আসলে ভাবতে আছেন কি করবেন এই রাজ্যের বেকাররা তো একটা ভীষণ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে দেখা গেল যে ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস নির্বাচন গেলেই সন্ত্রাস হয়, এর আগেও হয়। মাননীয় বিপ্লব দেব যে ছিল মুখ্যমন্ত্রী তখনকার সময়ে কিন্তু আপনাদেরও দোকান বাড়ি যে সাংবাদিকতার ঘরটর পড়াইলো, আর হাজার হাজার পার্টি অফিস, হাজার হাজার মানুষের বাড়ি ঘর পড়াইলো, কিন্তু শাসন ব্যবস্থা কোথায়? সত্য ভেঙে পড়লো। আবার শুনলাম উনি নাকি ওয়েস্ট বেঙ্গলের রাজনৈতিক সন্ত্রাস পরিদর্শন করতে যাবেন। একটি কথা আছে, প্রবাদ আছে, নিজের উপর আত্মঙ্গ পরের হোক। এইরকম ধরনের বিপ্লব দেব নিজের রাজ্যে যে সমস্ত সন্ত্রাস করেছে এটার জন্য তো বাইরে থেকে কেউ আসতো না দেখতো, কিন্তু উনি কলকাতা দেখতে যাবেন। ওনার কত বড় অভিজ্ঞ মানুষ, নিজে কিভাবে পরিচালনা করেছিলেন একেবারে একটু লজ্জা আছে কি? আমার মনে একটু লজ্জা নাই, লজ্জা থাকলে উনি যেতেন না। আর আমার মনে হয় যদি যান ওই রাজ্যের মানুষ ওনাকে ছাড়বেন না, আমার মনে হয় ওনাকে বেঁধেই রাখবেন। কারণ উনিও কিন্তু খারাপ আচরণ করেছিলেন তৃণমূলের, তারা যখন ত্রিপুরাতে আন্দোলন করতে এসেছিল সেগুলোর কিন্তু প্রতিশোধ আমার মনে হয় এইবার নিয়েই নেবেন। যাক, ত্রিপুরাতে যেটা চলছে এটা হলো আমাদের দেখবার ব্যাপার। সমস্ত ত্রিপুরা রাজ্যের বেকারদের ভবিষ্যৎ খুব খারাপ। বিজেপি গভর্নমেন্ট যতদিন থাকবে এতদিন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কে বলছেন? কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, আসলে মানুষের তো খুব আশা বিজেপি সরকার দিল্লিতে রাজ্যে মানুষ যাতে অনেক কিছু পায়, চাকরি থেকে শুরু করে। চাকরি পাওয়াটা তো অন্যায় নয়, কারণ চাকরি মানে কি? কাজ করে পয়সা নেওয়া, সরকারি কাজ করে পয়সা নেওয়া বিভিন্ন দপ্তর। বিশেষ করে পুলিশের প্রচুর লোকের প্রয়োজন। আমরা 2 বার কমের মধ্যে বটতলাটা ক্রস করি, বিশ্বাস করবেন কি অবস্থা? ট্রাফিক পুলিশ নাই, যার যেমনে খুশি এমনি অটো নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, সাইকেল নিয়ে যাচ্ছে, রিক্সা নিয়ে যাচ্ছে। যে একটা বিশৃঙ্খলা, তারা কি এগুলি দেখে না চোখে? লজ্জারও তো কথা। এই ধরনের যে একটা অবস্থা, পুরানো রেকর্ড দেখে আমার কথা হলো নতুন করে পোস্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই বিজেপি সরকারের। পুরানো যে পোস্ট গুলি আছে এটা ফিল আপ করলেই ত্রিপুরার বেকার থেকে শুরু করে সকলে খুশি হবে। অফিস আদালত সব রীতিমতো চলবে। আমি অনেকদিন বলেছি মুখ্যমন্ত্রীর অফিসে শুধু একজন গ্রুপ দিয়েছে, বাকি সবাই পেনশনে চলে গেছে। এই যে একটা অবস্থা, লজ্জার তো কথা। আবার মুখ্যমন্ত্রী সচিবালয় বলে দেখ দেয়। কাজেই এই সরকারকে, তবে আমি প্রায় সময় বলি যে আমাদের দোষ আছে, কারণ আমরা তো উড়ালে নাচি। আসছে পঞ্চায়েত নির্বাচন, দেখবেন কি অবস্থা। কারণ কোটি কোটি টাকার বাজেট, টাকা কোথায় যায় জানি না। এই পোস্টের টাকাগুলো কোথায় যায়? এই 10,323-এর যে শেষ পর্যন্ত বামফ্রন্ট সরকার 12,000 পোস্ট ক্রিয়েট করে গেছে, এই টাকাগুলি কোথায়?
বিরোধীরা তো দাবিও করে না, এখানে বিরোধীরও একটা ভূমিকা থাকে। তারা দাবি করুক এই টাকাগুলি তুমি কোথায় খরচ করেছো আজকে এত বছর, উত্তর দোষ না দেখি বিধানসভা থেকে শুরু করে। আর এই যে ত্রিপুরা মথা, এই মথা তো মথা উপজাতিদেরকে 50 বছর পিছিয়ে নেবে মথা আর বিজেপি মিলে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? স্যার আমি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের জন্য বলতে চাই। হ্যাঁ বলুন। স্যার আমাদের যে রিক্রুটমেন্টটা 2022-এ চলছে হয়েছিল। হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। আমাদের যে পুলিশ কনস্টেবলের ইন্টারভিউটা হয়েছিল ফিজিক্যাল 2022-এ, সেটা এখন পর্যন্ত কোনো আপডেট নেই। বিগত 2024-এর জানুয়ারি মাসের 28 তারিখে যেটা রিটেন এক্সাম হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আর ত্রিপুরায় তো এই অবস্থা চলছে। 2023-এর পর থেকে কোনো নীতি নেই। যেগুলো হয়েছিল 2023-এর আগে সেগুলোর কোনো নীতি নেই। দিন দিন বয়স বেড়ে চলছে, কারোর বয়স শেষ হয়ে যাচ্ছে, এটাই লাস্ট। আর আমার এটাই বলা, এই পুলিশ কনস্টেবল যে 11টি পোস্ট আছে ওটা যাতে হয়ে যায় তাড়াতাড়ি। রিটার্ন এক্সাম হয়ে গেছে, রেজাল্ট যাতে দিবে তাড়াতাড়ি, জুলাই মাসে যাতে রেজাল্ট দিয়ে একটা আশা করি আর কি। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি আগরতলা থেকে। হ্যাঁ বলুন। দেখুন, ভারতবর্ষ আর দেশ একটা নীতি দুইটা করে লাগছে আমরা দেশে, ভারতবর্ষে। একটা হলো ধনীর নীতি, একটা হলো গরিবের নীতি। তো এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রভাবশালী হইতেছে ধনীদের যে নীতিটা, এটা শক্তিশালী হইতেছে। আর যারা গরিব মানুষ তাদের কমজোরি করে রয়েছে এই ভারতবর্ষে। সিস্টেম, সরকারি সিস্টেমটা করা হয়েছিল কেন? একটা সিস্টেমে থাকার লেগে। কারণ সরকার যদি কাজ করায়, কাজটা সুন্দর হইলো, এটার মধ্যে কোনো বিভাজন সৃষ্টি হলো না, কেউ আর দাবদানি দিতে পারবো না। প্রাইভেটাইজেশন করে কি হইতেছে, প্রাইভেটাইজেশন করে এটার মধ্যে ঝঞ্ঝাট হয়ে দাঁড়িয়েছে। আপনি কাজটা পাইলেন, আপনারা ধমকি দিয়ে আরেকজনে নিয়ে গেল, আমি কাজ পেলাম, আরেকজনে ধমকি দিয়ে কাজটা নিয়ে গেল। এতে ভারতবর্ষের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতেছে, গরিব মানুষ ধ্বংস হইতেছে। আপনি দেখেন আজকেও ভারতবর্ষে এই ধরনের স্কুল আছে, এই যে আপনার বড় বড় ফিল্ম স্টার, এরা যে নাতিরা পড়ায়, ফিল্ম স্টার বা ছেলেরা পড়ায় প্রতি মাসে 5 লক্ষ টাকা। এই স্কুলগুলি আম্বানি চাম্বানির এরা করে ফেলাইছে। তো আরো এইরকম ব্রাহ্মণদার স্কুল পত্র সবকিছু এরা করতেছে। এরা টাকা দিয়া মন্ত্রীদের মনে জাল হয় তাই করে, কারণ দেশটার মধ্যে কোনো আইন ব্যবস্থা রাখছে না, গরিবের রাখছে না। এই কারণে যথেষ্ট প্রমাণ আছে। আপনি দেখেন যেখানে রিগিং করে সরকার বানাইতে পারে, মানুষের অধিকার ধ্বংস করতে পারে, তার বিরুদ্ধে কোনো কেস হয় না। কোনো মুখ্যমন্ত্রী যে হইতেছে, যে এমএলএ, যে বিধায়কের, যে পঞ্চায়েতে রিগিং হইতেছে, রিগিং করাইতেছে, তারা কোনো শাস্তি হইতেছে ভারতবর্ষে। তাহলে আক্রমণটা কার হইতেছে? গরিব মানুষ, সাধারণ গরিব মানুষ, যারা মধ্যবিত্ত, প্রতিটা মানুষে আক্রান্ত করতেছে এই বিমানরা। তারা নিজেরা স্বার্থের লেগে সবকিছু করতে পারে। আইন যে পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে। এই যে আজকে ইন্টারভিউ নিল পুলিশের লেগে, বিভিন্ন মাস্টার বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছে, তারা হকের লেগে গেলে পরে পুলিশ দিয়ে তারা পিড়ায়। এইবার তারা কি করে যায় কইতে পারবো যে এডুকেশন ডাইরেক্টর বা পুলিশ ডাইরেক্টর কেন তারা মাসে পুরে কেস নিয়ে দায়ী হলো তাদের বিরুদ্ধে? তারা বিচার করবো না, ওটা তারা ইন্টারভিউ বাতিল হয়ে যাবো। তাহলে নমস্কার, কে বলছেন? হ্যালো,
নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার, আমি কোয়েট থেকে বলছি। হ্যাঁ বলুন। ওই চাকরি বিষয় নিয়ে একটা কথা তো বলছেন, খুব ভালো উদ্যোগ, কিন্তু একজন কইছে যে এই আপনার কথা বলুন, আপনার কথা বলুন। না না, আমার কথা তো ঠিক আছে, তাও তো বিজেপির পক্ষ আছে, কইছে বিজেপি। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার দাদা। এই ঘটনা হচ্ছে আজকে যে এখানে দেখতে পেলাম আপনাদের ইয়েতে ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি বেকাররা এখানে দাবি করছে পুলিশ কনস্টেবলের দাবিতে। এটা তো শুধু একটা, আপনারা তো বিভিন্ন সময়ে বিভিন্ন আপনারা করে মানে আপনারা অনেক কিছু কভার করেছেন, যেমন জেআরবিটি বলুন, ট্যাগ বলুন, সব দিকেই বিক্ষোভ। বেকারদের প্রতি এখন যে বিজেপি যে সরকার গঠন করলো 2018 থেকে, আপনি দেখুন যে 1% চাকরি দেয়নি ওরা, 1% চাকরি দেয়নি। এরপর ও কিন্তু 100%-এর উপর ওদের আবার রেকর্ড মেনটেন করেছে পুনর্নিয়োগে। যারা রিটায়ারমেন্টে যাচ্ছে তাদেরকে একবার না, দুবার না, তিনবারও পুনর্নিয়োগ করছে। এখনো ফাইল চলে গেছে, মানে একটি মনে হচ্ছে সেপ্টেম্বরের জন্য নিয়োগ হচ্ছে। এটা আপনাদের এখানে মানে প্রতিবাদী কলমে উঠেছিল পেপারে। তো ঘটনাটা এরকম যে বুড়োদের পুনর্বাসন আর বেকারদের নির্বাসন, এরকম ঘটনা চলছে। একটা বাটপার জচ্চুর একটা চাপ, সেটাই সরকার আমাদের এখানে ইয়ে করেছে। তো এখন যাই হোক, মোদি এরা ফিনিশ, মোদি 3.0 না, এটা হচ্ছে এই N1 সরকার, মানে এনডিএ এর মধ্যে। তাও এটা নড়বড়ে, এটা তো হয়তো বা দুদিন পরে আমরা দেখতে পাবো যে নীতিশ বাবু যদি সরে যান, তাহলে হয়তো বা কোনো একটা অছিলায় নাইডুও চলে যেতে পারে। তখন বিজেপি সরকার চলে গেলে তখন এটা হ্যাঙ্গিং সরকার হয়ে যাবে। তখন আবার হয়তো বা বিরোধীরা আসবে, তখন সবকিছু আবার একটা সেটেলমেন্টে আসবে। এর আগে পর্যন্ত এরকমই চলতে থাকবে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। আমি ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। পার্থপ্রতিম দাস। হ্যাঁ বলুন। আপনাদের কথাটা কি আমাদের ত্রিপুরা সরকারের কাছে পৌঁছবে? আমরা প্রত্যেকের বক্তব্য শুনি, আশা করি সরকারের প্রতিনিধিরা যদি শুনেন নিশ্চয়ই শুনবেন। আচ্ছা, তাহলে আমি বলছি, এইটা আমাদের ত্রিপুরা পুলিশ, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, জিআরবিটি গ্রুপ বি, এগুলি আরো অনেকগুলো রয়েছেন, যেগুলা আমি নিজে প্রার্থী ওগুলার কথা বলছি। হ্যাঁ বলুন। তো এগুলা তো বিগত 2.5 বছর ধরে চলছে প্রসেসিং, তাদের কোনো পাত্তাই নেই। তারা আছে তাদের রাজনীতি নিয়ে। 2023-এর ইলেকশনের আগে আমাদের এক দুটো ইন্টারভিউ নিল, তারপর আর কোনো খবর নেই তাদের। তারপর ইলেকশন গেল, হয় সবাই মেনে নিল যে ইলেকশন চলছে, ইলেকশনের পর নেবে। ইলেকশনের পর আরো 1 বছর চলে গেল, তারপরে আবার আসলো লোকসভা ইলেকশন, তারপরও কোনো তাদের হেলদোল নেই। তারা তাদের শুধু তাদের গদি নিয়ে ব্যস্ত। তো আপনারা যদি একটু হেল্প করেন আর কি। বেকার প্রতিনিয়ত কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। প্রত্যেক বছর 12 দিচ্ছে, মাধ্যমিক দিচ্ছে, প্রত্যেক বছর 30,000 40,000 বেকার বেরিয়ে যাচ্ছে। এত বেকার তো চাকরি সম্ভব না। যেগুলো গভর্নমেন্ট চাকরি দেওয়ার প্রত্যাশা দিয়েছে সেগুলো অন্তত পূর্ণ করুক। তারা বিগত 3 বছরের যে রিক্রুটমেন্ট সেগুলো পূর্ণ করতে পারছে না। তো নতুন যে স্টুডেন্ট তৈরি হচ্ছে তাদের কি মানে তাদের জন্য কি রাখবে ভবিষ্যতে? আর একটা ইন্টারভিউ প্রসেসিং মিনিমাম 1 ইয়ার থাকে, 1 বছর থাকে, এই জায়গা 3 বছর চলতেছে। এখন আপনারা তো একটু হেল্প করতে লাগে। আপনার কাছে তো যথেষ্ট ক্ষমতা আছে, তাদের সাথে কনভারসেশন করণের। গতকালকে 14 তারিখ গতকালকে ফায়ার সার্ভিস জন্য কয়েকজন গেল ডেপুটেশন দিতে, তাদেরকে
পুলিশ গাড়ি তুলে নিয়ে গেল। ওই তারপরে ত্রিপুরা পুলিশের ডেপুটেশন দিতে গেল। কোনো একটা মন্ত্রীর কোনো মানে সিএম বলুন বা কোনো মন্ত্রী বলুন, তাদের কোনো পদক্ষেপ নেই যে স্টুডেন্ট গুলো দাবি করেছে, তাদের একটা প্রত্যাশা দিই বা তাদের কাছে যাই, তারা কি চায় এই জিনিসটা তাদের জিজ্ঞাসা করি যে তার কাছে একটু বোঝাপড়া করি না। তারা কেউ শুধু তাদের হলো গদি গদি গদি, তাদের হলো গদি লাগে বাস, তাদের মেন হলো সিট বাস, পাওয়ার। নিজেরা এসি চালিয়ে ঘুরছে বাস, এসি চলে সারাদিন বক্তব্য আর এসি চালিয়ে ঘুরছে বাস, এটাই ওদের কাজ। এখন বলুন আপনারা আমাদের জন্য কি করতে পারবেন? এই PPP-24 তো আপনাদের কাছে আমরা আজকে দাবি করতেছি, তো আপনারা কতটুকু আমাদের জন্য সাহায্য করতে পারবেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছি। হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের যে নিয়োগ প্রক্রিয়াগুলি তাড়াতাড়ি সম্পূর্ণ করলে ভালো হতো, কারণ অনেক দিন ধরে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা হচ্ছে না, আর আমরা ডিপ্রেশনে ভুগছি, বেকার ছেলে মেয়ে সবাই। কথা বলুন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কথা বলুন। স্যার নমস্কার। হ্যাঁ বলুন। আমি ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছিলাম। হ্যাঁ বলুন। স্যার, আমাদের যে রিক্রুটমেন্টের প্রসেসটা 2021 থেকে শুরু হয়েছিল। হ্যালো, কথা বলুন, আপনার কথা প্রত্যেকে শুনছেন। স্যার, আমাদের ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেটরা একটা জিনিসই চাইছি যে দুর্গাপুজোর আগে আমাদের প্রসেসটা যাতে কমপ্লিট করা হয়। 3 বছর হতে চললো স্যার, আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হচ্ছে না। লাস্ট 10 ইয়ার্স ধরে আমাদের ত্রিপুরা পুলিশে কোনো নিয়োগই করা হচ্ছে না। আমরা বেকাররা কিন্তু স্যার চুপ করে থাকবো না আর বেশি দিন। দুর্গাপুজোর আগে যেভাবে হোক আমাদের প্রসেসটা যাতে কমপ্লিট করা হয়। আমাদের পুলিশ ক্যান্ডিডেট এতটুকু আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি একজন ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা, বিগত প্রায় 3 বছর ধরে আমাদের নিয়োগ বন্ধ। মানে সরকার যে যদি সরকার আমাদের চাকরি না দিতে পারে তাহলে তো আমাদের বলে দেবে যে এটা আমরা আপনাদের দিতে পারবো, ঠিক আছে। সরকারের কোনো হেলদোল নেই, কোনো কিছু ওরা করছে না। আমরা তো বেকার, তা বলে কি সরকার আমাদের সঙ্গে যা কিছু তা করবে? আমাদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা তো তাদেরকে বলছি না যে আপনাদের যে টাকা জমিয়েছেন তাদের থেকে আমাদের বেতন দিন। আমরা আমাদের অধিকারের জন্য বলছি। আমরা সবাই ফিজিক্যাল পাস করে এক্সাম দিয়েছি, তো আমাদের রেজাল্ট দিন, তারপর নেক্সট আমাদের প্রসেসটা কমপ্লিট করুন। এসব কোনো কিছু না করে তারা তাদের একজন চলে যাচ্ছে কলকাতা গিয়ে একজন এই ভোটের জন্য করছে, আর একজন কি করছে, তাতে তাদের যেমন আমাদের সম্পর্কে কোনো ধারণাই নেই। হ্যালো, হ্যাঁ বলুন, প্রত্যেকে শুনছেন আপনার বক্তব্য। আচ্ছা ঠিক আছে। তো আমি শুধু এটাই বলতে চাই যে ঠিক আছে, যাতে আমাদের যে ন্যায্য দাবি, আমরা আমাদের অধিকার পেয়েছি। শুধু আমরা তো সবাই ফিজিক্যাল পাস করেছি, ঠিক আছে না। আমরা তো ওদেরকে বলছি না যে আমরা কোনো বেআইনি ভাবে আমাদের চাকরি দিয়ে দিই। আমরা আমাদের অধিকার পেয়েছি, কিন্তু তারা কেউ এইসব সম্বন্ধে কেউ কোনো মুখই খুলছে না। আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে তাদেরকে বলুন
ঠিক আছে। তো বিগত প্রায় 2 বছর আগে এই এই সেন্ট্রালে আর্মির নিয়োগের ক্ষেত্রে অগ্নিবীর যোজনা চালু করেছিল সরকার, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। তার ফলে দেখা গিয়েছে যে এই বেশ কয়েকদিন আগে যে ভোটের রেজাল্ট দিয়েছে এতে অনেক প্রভাব পড়েছে। সরকার কোনো কিছু না জেনে না বুঝেই একটা স্কিম নিয়ে এলো, অগ্নিবীর স্কিম। তো আমি মনে করি যে আমরা আমাদের সিএম কে খুব ভালোবাসি, আমরা চাই তিনি সিএম থাকুক, তিনি যাতে আমাদের দেখাশোনা করে। কিন্তু সরকার যে নিয়োগ নীতি শুরু করেছে তার ফলে সব বেকাররা কিন্তু ক্ষুব্ধ হচ্ছে, এতে কিন্তু তাদের উপর অনেক প্রভাব পড়বে, এটাই আমি বলতে চাই। অবশ্যই আমরা সেদিক থেকে বলি এ রাজ্যের প্রত্যেক বেকারদের জন্য সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা গ্রহণ করুক, যেখানে নিয়োগের বিষয় রয়েছে নিয়োগের বিষয় ত্বরান্বিত করা হোক। সরকার যেসব নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে তা যথাসময়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উদ্যোগ নিক, সেদিক থেকে বেকাররা উপকৃত হবেন এই রাজ্যের বহু অভিভাবক, তাদের সন্তানদের নিয়ে তারাও বলা যেতে পারে দুশ্চিন্তায় আছেন। সেদিক থেকে প্রত্যেকে যেমন চান সরকার একটা আন্তরিক প্রচেষ্টায় যখন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করে তখন তার প্রক্রিয়া সম্পন্ন করা দায়িত্ব অবশ্যই সরকারের। সেদিক থেকে সরকার তার দায়িত্ব পালন করবে কিনা সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই, এবং তার সঙ্গে আরও একবার বলছি রাত 10টায় লাইভ অনুষ্ঠান থাকবে, শুভরাত্রি অনুষ্ঠান। আপনারা সেই ভাবনায় কথা বলবেন, আপনাদের বিষয় সেখানে শেয়ার করবেন, এবং প্রতিদিন রাত 9টা এবং রাত 10টায় দুটো লাইভ অনুষ্ঠান রয়েছে, দুটো অনুষ্ঠানে আপনারা অংশ নেবেন, কথা বলবেন। আজ এ পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।